আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থাইরয়েড হরমোন ফাংশন অ্যান্ড হচ্ছে ইন্ট্রোডাকশন। তো তার আগে থাইরয়েড হরমোন বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে থাইরয়েড হরমোন কী কী আছে। তো নর্মালি বডিতে থাইরয়েড হরমোন দুই ধরনের আছে, একটা হচ্ছে T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন এবং আরেকটা হচ্ছে T4 বা থাইরক্সিন। এবং এই থাইরয়েড হরমোনগুলো মূলত সিক্রিট হয় হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। তো থাইরয়েড গ্ল্যান্ডটা যদি আমরা দেখি, থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে এরকম প্রজাপতি শেপড একটা গ্ল্যান্ড এবং এর অবস্থান হচ্ছে আমাদের ট্রাকিয়ার সামনে এবং ল্যারিংসের নিচে। তো থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে প্রজাপতি মতো দেখতে এরকম একটা অর্গান, ঠিক আছে। এটার অবস্থান কোথায়? ট্রাকিয়ার সামনে, মানে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে আমরা ট্রাকিয়া পাবো এবং থাইরয়েড গ্ল্যান্ডের উপরে আমরা হচ্ছে ল্যারিংস পাবো। তো থাইরয়েড গ্ল্যান্ডে দুই ধরনের সেল পাওয়া যায়। দুই ধরনের সেল হচ্ছে, একটা হচ্ছে ফলিকুলার সেল আর একটা হচ্ছে ফলিকুলার সেলের পাশে ছোট ছোট প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেলই বেশি থাকে এবং প্যারাফলিকুলার সেল কম থাকে। এই ফলিকুলার সেল থেকে মূলত T3 এবং T4 রিলিজ হয় ইনটু দ্য ব্লাড। তো এবার আমরা যদি দেখি যে T3 এবং T4-এর কত পার্সেন্ট ব্লাডে থাকে। তো নর্মালি ব্লাডের মোট থাইরয়েড হরমোনের 93% থাকে হচ্ছে T4 এবং অনলি 7% থাকে হচ্ছে T3 হিসাবে, এবং এই নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এবার আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ফলিকুলার সেলের একটু আমরা অ্যানাটমি হিসাবে আলোচনা করি। তো নর্মালি দেখা যায় আমরা যদি এই ফলিকুলার সেলটাকে যদি আমরা জুম করি, তো জুম করলে অনেকটা আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। তো এই হচ্ছে আমাদের একটা ফলিকুলার সেল। তো ফলিকুলার সেলের মাঝখানে বড়সড় একটা লুমেন পাবো এবং এই লুমেনটা আবৃত হচ্ছে আমাদের কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে। তো এই লুমেন আবৃত কী দিয়ে? কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে। এই হচ্ছে আমাদের সেই কিউবয়েডাল এপিথেলিয়াম। এবং এই লুমেনের মাঝখানে বিভিন্ন পদার্থ থাকে, যেমন হচ্ছে থাইরোগ্লোবিউলিন, আয়োডিন। সব পদার্থগুলোকে একসাথে বলে হচ্ছে কলয়েড। তো এখন কলয়েডের মধ্যে থাকে হচ্ছে আমাদের থাইরোগ্লোবিউলিন। তো থাইরোগ্লোবিউলিন কি? থাইরোগ্লোবিউলিন হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং এই থাইরোগ্লোবিউলিন হচ্ছে থাইরয়েড হরমোনের প্রিকারসর হিসাবে কাজ করে। তো তারপরে আর থাইরয়েডের এই ফলিকুলার সেলের পিছনে এইদিকে ব্লাড ভেসেল থাকে, যেখান থেকে মূলত থাইরয়েড হরমোনের প্রিকারসর যেমন আয়োডিন, তারপর আরও যে পদার্থ আছে সেগুলো রিলিজ হয় এবং থাইরয়েড হরমোন তৈরি হয়ে গেল, সেটা এইভাবে ব্লাড ভেসেলে রিলিজ হয়। তো এবার থাইরয়েড হরমোনের আরেক ধরনের যে সেল পাওয়া যায় সেটাকে বলে সি সেল বা প্যারাফলিকুলার সেল। এই ধরলাম একটা সি সেল। তো এই সি সেলের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল বা হচ্ছে এক্টোডার্ম থেকে হচ্ছে আমাদের ডেরিভেটিভস বা এক্টোডার্ম থেকে হচ্ছে উদ্ভব হয়। তো এবার আমরা দেখি যে আয়োডিন আমাদের কতটুকু পরিমাণে লাগে। নর্মালি আমাদের হচ্ছে 50 mg পার ইয়ার, 50 মিলিগ্রাম পার ইয়ার আমাদের হচ্ছে আয়োডিন গ্রহণ করতে হবে। যার মানে হচ্ছে এক বছরে যেহেতু 52 সপ্তাহ, তাহলে 1 মিলিগ্রাম পার উইক আমাদের হচ্ছে আয়োডিন ইনটেক করা দরকার, ঠিক আছে। এবং আয়োডিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাইরয়েড হরমোন ফর্মেশনে আয়োডিন আমাদের মাস্ট বি নিডেড। এবং কোনোভাবে যদি আমাদের আয়োডিনের অভাব হয়, থাইরয়েড হরমোন ফর্মেশন করা কখনোই পসিবল না। তো এবার আয়োডিন তো আমরা ডায়েটারি ইনটেক, নর্মালি তো আমরা 50 মিলিগ্রাম পার ইয়ার আয়োডিন তো ইনটেক করি না, আমরা তো আরও বেশি ইনটেক করি। তো সাধারণত আয়োডিনের ফেট অফ আয়োডিন, তো আয়োডিনের ম্যাক্সিমাম আয়োডিন হচ্ছে আমাদের কিডনি দিয়ে আমাদের হচ্ছে ইউরিনারি রুটে পাস হয়ে যায়। এই হচ্ছে কিডনি, এই ইউরিনারি রুটে এদিক দিয়ে পাস হয়ে যাবে। আর হচ্ছে এটা কত পার্সেন্ট? 5/4 আয়োডিন। আর 1/5 অফ দ্য আয়োডিন ক্যান প্রডিউস থাইরয়েড হরমোন T3 T4। এবং এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে T3 T4 ফর্মেশন কীভাবে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ফর্মেশন অফ T3 T4। তো নর্মালি আমরা যদি দেখি, তো T3 T4 ফর্মেশন করতে আমাদের দুটো জিনিস লাগে। এক হচ্ছে আমাদের আয়োডিন লাগবে, আয়োডিন যেটা আমাদের ডায়েটারি সোর্স থেকে আসে। আর 2 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে থাইরোগ্লোবিউলিন। তো থাইরোগ্লোবিউলিন কি? থাইরোগ্লোবিউলিন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। তো এবং এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে 70টা টাইরোসিন অ্যামিনো অ্যাসিড, 70টা টাইরোসিন অ্যামিনো অ্যাসিড এবং এর সাথে আয়োডিন যুক্ত হয়, ঠিক আছে। তো এখন কিভাবে আমাদের থাইরয়েড হরমোন ফর্মেশন হয়? তো থাইরয়েড হরমোন ফর্মেশনের প্রথমে যদি আমরা থাইরয়েড হরমোন ফর্মেশন দেখছি, তার আগে আমাদের থাইরয়েডের একটা ছবি আঁকা লাগবে, থাইরয়েডের সেলের। এই ধরলাম একটা এপিথেলিয়াল কিউবয়েডাল সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড। তো এবার এই পাশে কলয়েড পার্ট
আর এটা হচ্ছে ব্লাড ভেসেল, এই পাশে এটা হচ্ছে ব্লাড ভেসেল। তো নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে আমাদের ডায়েটারি যেই আয়োডিন থাকে, এই আয়োডিনগুলো ব্লাড ভেসেলের মাধ্যমে এই জায়গায় আসে, রিঅ্যাবজর্ব হওয়ার পরে। তো এখানে একটা চ্যানেল পাওয়া যায় যে চ্যানেলের নাম হচ্ছে সোডিয়াম আয়োডিন কাউন্টার ট্রান্সপোর্টার। চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে সোডিয়াম আয়োডিন কাউন্টার ট্রান্সপোর্টার, মানে সোডিয়াম বের হবে, আয়োডিন ঢুকবে, এবং এটাকে বলে আয়োডিন ট্র্যাপার চ্যানেল, আয়োডিন ট্র্যাপার চ্যানেল। তো এখন এই আয়োডিন এই পাশে চলে আসবে এবং এখানে আরেকটা চ্যানেল পাবো আমরা, যেই চ্যানেলের নাম হচ্ছে আমাদের ক্লোরিন আয়োডিন কাউন্টার ট্রান্সপোর্টার, ক্লোরাইড আয়োডিন কাউন্টার ট্রান্সপোর্টার। তো এদিক দিয়ে আয়োডিন বের হবে এবং এখানে ছিল সোডিয়াম আয়োডিন কো ট্রান্সপোর্টার, নট কাউন্টার ট্রান্সপোর্টার, এটা হচ্ছে সোডিয়াম আয়োডিন কো ট্রান্সপোর্টার, ঠিক আছে। তো আর এই পাশে ছিল ক্লোরাইড আয়োডিন কাউন্টার ট্রান্সপোর্টার। তো এখানে কী হবে, এখানে হচ্ছে আমাদের আয়োডিন বের হবে আর হচ্ছে ক্লোরিন হচ্ছে ঢুকবে। তো এই চ্যানেলের আরেকটা নাম আছে যেটার নাম হচ্ছে পেনড্রিন, এই প্রোটিনের নাম, ঠিক আছে। তো এই পেনড্রিনের মাধ্যমে আয়োডিন সেলের মাধ্যমে বের হয়ে কলোয়েডাল স্পেসে যায়, আর হচ্ছে ক্লোরিন হচ্ছে সেলের মধ্যে ঢুকে। তো এবার আয়োডিন তো ঢুকলো কলোয়েডাল স্পেসে বা হচ্ছে লুমেনে। তো এখানে একটা এনজাইম আমরা পাবো, যে এনজাইমের নাম হচ্ছে থাইরয়েড পারক্সিডেস। তো থাইরয়েড পারক্সিডেস থাইরয়েড হরমোন ফর্মেশনের জন্য খুবই মেজর একটা ভাইটাল রোল প্লে করে। কিভাবে করে? তো থাইরয়েড পারক্সিডেস করবে কি, তিনটা কাজ করবে। প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে অক্সিডেশন অফ আয়োডিন। তো আয়োডিনকে, নর্মাল আয়োডিনকে বা আয়োডিন আয়নকে আমাদের হচ্ছে আয়োডিন অণুতে কনভার্ট করবে, এবং এই থাইরয়েড পারক্সিডেসের এই অক্সিডেশন অফ আয়োডিন যদি কাজ না করে তখন আসলে আমাদের আয়োডিন ফর্মেশন একদম জিরোতে চলে যাবে, ঠিক আছে। তারপরে অর্গানিফিকেশন অফ আয়োডিন, এটাও করবে থাইরয়েড পারক্সিডেস। আমরা যদি একটা থাইরয়েড মলিকিউল, আমরা যদি একটা টাইরোসিন অ্যামিনো অ্যাসিড দেখি, এই হচ্ছে একটা টাইরোসিন অ্যামিনো অ্যাসিড। এই টাইরোসিন অ্যামিনো অ্যাসিডের এই পাশেও থাকে OH, আর এই পাশে অনেক বড় একটা চেন থাকে। তো এই টাইরোসিন অ্যামিনো অ্যাসিডে আমাদের হচ্ছে আয়োডিন বাইন্ড করার কাজ করে থাকে আমাদের এই থাইরয়েড পারক্সিডেস হরমোন এখানে। এবং যেহেতু এই টাইরোসিন একটা অর্গানিক কম্পাউন্ড, এখন আয়োডিন যেহেতু একটা অর্গানিক কম্পাউন্ডের সাথে বাইন্ড হয়েছে, তো এই কারণে তখন আয়োডিনটা একটা অর্গানিক সাবস্টেন্স হিসাবে কাজ করে, এবং এটাকে বলবো হচ্ছে আমরা অর্গানিফিকেশন অফ আয়োডিন। তো সাধারণত একটা টাইরোসিন অ্যামিনো অ্যাসিডের সাথে একটা আয়োডিন অথবা দুইটা আয়োডিন একসাথে জোড়া লাগতে পারে। তো দুইটা আয়োডিন যখন জোড়া লাগে তখন আসলে ব্যাপারটা এরকম দেখা যায়। তো এই হচ্ছে আয়োডিন, এই আয়োডিন আর এই হচ্ছে ছোটো ছোটো। তো একটা আয়োডিন যখন লাগে এটাকে বলবো মনো আয়োডো থাইরোনিন, আর দুইটা যখন লাগে তখন এটাকে বলবো হচ্ছে আমরা ডাই আয়োডো থাইরোনিন। এখন 3 নাম্বার কাজ, থাইরয়েড পারক্সিডেস যে 3 নাম্বার কাজটা করবে সেটা হচ্ছে এই মনো আয়োডো থাইরোনিন এবং ডাই আয়োডো থাইরোনিনের মধ্যে বন্ড তৈরি করবে, ঠিক আছে। তো তখন আমাদের কীরকম হবে, তখন অনেকটা এরকম হবে। এই ছিল একটা আমাদের মনো আয়োডো থাইরোনিন, আর এই ছিল একটা আমাদের ডাই আয়োডো থাইরোনিন, আয়োডিন। তো এখন এই দুইটা যখন একসাথে বন্ড তৈরি করবে তখন আসলে ব্যাপারটা অনেকটা এরকম দেখা যাবে, যে এই জায়গায় মনো আয়োডো থাইরোনিন এই জায়গায় বন্ড তৈরি করছে, এই নতুন একটা টাইরোসিন আসছে। তো এই জায়গায়, তো এখন আয়োডিন কয়টা হলো? এখন আয়োডিন হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, এবং এইটাকে আমরা বলবো হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন বা T3। তো এই জায়গায় একটা কথা আছে, আমার প্রথম টাইরোসিনে আমি একটা আয়োডিন যুক্ত করছি, আর হচ্ছে আমরা দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমরা 2টা, মানে প্রথমে ছিল মনো আয়োডো থাইরোনিন, তারপর ডাই আয়োডো থাইরোনিন। তো এটা হচ্ছে T3 ফর্ম করে। এখন যদি উল্টা কাজ ঘটে, হ্যাঁ, উল্টা কাজ বলতে কি? উল্টা কাজ বলতে হচ্ছে
এখানে যদি এরকম হয় যে আসলে এই আয়োডিনটা এই জায়গায় যুক্ত না হয়ে আমার এই প্রথম ইয়েতে যুক্ত হলো, এখন কিন্তু প্রথমে ডাইআয়োডোটাইরোনিন এবং পরে হচ্ছে আমাদের মনোআয়োডোটাইরোনিন। এখন যেহেতু এই আমাদের হচ্ছে যেহেতু আমাদের অ্যামিনো অ্যাসিড রিভার্স হয়ে গেছে বা টাইরোসিন অ্যামিনো অ্যাসিড রিভার্স হয়ে গিয়েছে, তো এই কারণে এটাকে আমরা তখন বলবো হচ্ছে আমাদের T3, বাট এটা যেহেতু রিভার্স হয়ে তখন এটা রিভার্স T3, ঠিক আছে। আর আরেকটা যেটা আমরা দরকার সেটা হচ্ছে আমাদের যদি দুইটা ডাইআয়োডোথাইরোনিন যদি বাইন্ড করে তখন আসলে আমাদের T4 তৈরি হয়। তো সেটা যদি দেখাই, তো এই হচ্ছে আমাদের হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন ছিল। এখন এই পাশে শুধু শুরুতেও একটা ডাইআয়োডোথাইরোনিন থাকে, এখানে ডায়োডিন, তো এই জায়গায় ডিআইটি, এই জায়গায় ডিআইটি, তো ডিআইটি মিলে হচ্ছে আমাদের T4 ফর্ম করবে, ঠিক আছে। তো কোথায় ফর্ম করলো সবগুলো আমরা যদি দেখি, তো থাইরয়েড পারক্সিডেসের এবং এই যে আমাদের হচ্ছে দুইটা টাইরোসিন অ্যামিনো অ্যাসিড একসাথে জোড়া লাগানোর কাজও করে আমাদের থাইরয়েড পারক্সিডেস এনজাইম। তো এই জিনিসগুলোকে আমরা একটু ছোট করে নেই। এইটা হচ্ছে, আচ্ছা এটাকে আমরা যদি কি করব, সাইজ ছোট করব, ডিলিট করে দিই। তো এবার এখানে আমরা T3, T4 এইসব ফর্মেশন হলো, T3 ফর্মেশন হয়েছে, T4 ফর্মেশন হয়েছে, ইভেন কিছু MIT মানে মনোআয়োডোথাইরোনিন এবং কিছু ডিআইটি এখন এই জায়গায় রয়ে গিয়েছে। তো তারপর কি হবে, তারপরে হচ্ছে এই মনোআয়োডোথাইরোনিন, ডাইআয়োডোথাইরোনিন T3, T4 এটা হচ্ছে পিনোসাইটোসিসের মাধ্যমে সেলের মধ্যে ঢুকবে, ঠিক আছে। কিসের মাধ্যমে? পিনোসাইটোসিসের মাধ্যমে সেলের মধ্যে ঢুকবে এবং সেলের মধ্যে ঢোকার পরে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই থাইরয়েড ড্রপলেট বলে এটাকে, এবং এখানে প্রোটিয়েজ এনজাইম আসবে। কি এনজাইম? প্রোটিয়েজ এনজাইম আসার পরে তো প্রোটিনকে ব্রেকডাউন করবে। এখন আমাদের থাইরোগ্লোবিউলিন প্রোটিনটা ছিল এরকম যে এই জায়গায় হচ্ছে আমাদের মনোআয়োডোথাইরোনিন, এই হচ্ছে আমাদের ডাইআয়োডোথাইরোনিন, তারপরে এই হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন, এরকম একটা চেনের মতো ছিল, হ্যাঁ, ডিআইটি, তারপর T3, T4, এটা হচ্ছে একসাথে চেনের মতো একসাথে বাইন্ডেড ছিল। তো এখন প্রোটিয়েজ এনজাইম যখন আসবে, প্রোটিয়েজ এনজাইম কী করবে? প্রোটিয়েজ এনজাইম হচ্ছে আমাদের এই বন্ধনগুলো ভেঙে আমাদের হচ্ছে T3, T4 এইটা হচ্ছে ফ্রি আকারে রিলিজ করবে এবং সাথে সাথে কী হবে, সাথে সাথে MIT, তারপর হচ্ছে ডিআইটি, এগুলো রিলিজ করবে। এখন এটা রিলিজ করার পর কী করবে? এখন T3 আর T4 এটা তো ম্যাচিওর থাইরয়েড হরমোন, এটা তো দরকার, তো এটা সার্কুলেশনে চলে যাবে, ঠিক আছে। আর এই মনোআয়োডোথাইরোনিন আর ডাইআয়োডোথাইরোনিন এটা হচ্ছে একটা এনজাইমের সাহায্যে ব্রেকডাউন হবে, যে এনজাইমের নাম হচ্ছে ডিআয়োডিনেস, এবং ডিআয়োডিনেস এনজাইমের সাহায্যে ব্রেকডাউন হয়ে এখান থেকে, যেহেতু আমরা জানি যে আমাদের হচ্ছে একটা মনোআয়োডোথাইরোনিনে কী থাকে, মনোআয়োডোথাইরোনিনে থাকে হচ্ছে এরকম একটা অ্যামিনো অ্যাসিড টাইরোসিন, এবং টাইরোসিনের সাথে একটা আয়োডিন থাকে। তো আয়োডিন যদি বের হয় তখন আসলে টাইরোসিন থাকবে, শুধু টাইরোসিন হচ্ছে আমাদের আলাদাভাবে রিলিজ হয়ে যাবে পরে ইউজের জন্য, আর আয়োডিন বের হবে। এই আয়োডিন আবার সেই আয়োডিন চ্যানেলের মাধ্যমে আমাদের হচ্ছে আবার সেই কলোয়েড স্পেসে চলে যাবে। তো এভাবেই হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন ফরমেশনগুলো হয়, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। তো এবার আমরা দেখব হচ্ছে স্টোরেজ। থাইরয়েড হরমোন 8-10টা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো না, একটু চেঞ্জ আছে থাইরয়েড হরমোনে। থাইরয়েড হরমোন সেভারাল মান্থ আমাদের হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে স্টোর হয়ে থাকতে পারে। এই কারণে দেখা যায় যে আসলে থাইরয়েড ডেফিসিয়েন্সি যদি হয় তো আসলে 2-3 মাসের মধ্যে আসলে কোনো সিমটম প্রকাশ পায় না, কারণ আগের থাইরয়েড হরমোনই ওখানে ইউজ হয়, ঠিক আছে। তো এবার আমরা তো বললাম যে আসলে এই থাইরয়েড হরমোন হচ্ছে আমাদের কলোয়েড স্পেস থেকে আমাদের ব্লাডে রিলিজ হয়। কীভাবে রিলিজ হয়? এই আমাদের হচ্ছে এই প্রোটিয়েজ এনজাইমের সাহায্যে। তো কীভাবে রিলিজ হয় এটা আমরা আরও একটু ভালো করে দেখি, ঠিক আছে। তো কীভাবে হয় যে আমাদের এই হচ্ছে আমাদের সেই কলোয়েড সাইট, এই হচ্ছে আমাদের সেল, আর এই হচ্ছে ব্লাড সাইট। তো এখান থেকে পিনোসাইটোসিসের মাধ্যমে থাইরয়েড ড্রপলেট আসছে। তো এই থাইরয়েড ড্রপলেট আমাদের সেলের লাইসোজোমের সাথে বাইন্ড করবে। এটা হচ্ছে আমাদের লাইসোজোম, এবং লাইসোজোমের সাথে বাইন্ড করে আমাদের এরকম কলোয়েড ড্রপলেটটা এই লাইসোজোমের সাথে বাইন্ড করলো,
এই হচ্ছে কলয়েড ড্রপলেট, আর এই হচ্ছে আমাদের লাইসোজোম। তো লাইসোজোমের সাথে যখন বাইন্ড করবে, লাইসোজোম হচ্ছে তখন এনজাইম রিলিজ করবে, এনজাইমের নাম হচ্ছে প্রোটিয়েজ, এবং এই প্রোটিয়েজ হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের হচ্ছে এই এই কলয়েড ড্রপলেট থেকে হচ্ছে T3, T4, DIT, তারপর হচ্ছে MIT, মনো আয়োডোথায়োনিন, এটা হচ্ছে রিলিজ করবে। তো এইভাবেই হবে। তো এবার আমাদের হচ্ছে এই ডেইলি রেট অফ সিক্রেশন অফ থাইরয়েড হরমোন, ডেইলি আমাদের হচ্ছে 35 ন্যানোগ্রাম মাইক্রোগ্রাম রিলিজ হয় আমাদের T3 হরমোন। তো এবার আমাদের নর্মালি আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম 93% হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন হচ্ছে T4। তো এখন কোনো সেলের মধ্যে আসলে T4 ওইভাবে কাজ করতে পারে না, T4 একটা ইনঅ্যাক্টিভ ফর্মের মতো থাকে। T4কে কাজ করানোর জন্য হলেও আমাদের T3-তে কনভার্ট করতে হবে। তো যেই এনজাইম আমাদের T4কে T3-তে কনভার্ট করে সেই এনজাইমের নাম হচ্ছে টাইপ 2 ডিআয়োডিনেস, টাইপ 2 ডিআয়োডিনেস। তো এখন নর্মালি আমাদের ব্লাডে স্টোরেজ হিসাবে T4 আকারেই থাকে বা থাইরক্সিন আকারেই থাকে, যখন দরকার পড়ে তখন আসলে টাইপ 2 ডিআয়োডিনেস আমাদের T3-তে কনভার্ট করে, এবং T3 আসলে সেলের মধ্যে কাজ করে। কীভাবে কাজ করে এটা আমরা একটু পরে দেখতেছি। আর থাইরয়েড হরমোন ট্রান্সপোর্ট, ব্লাডের মধ্যে 99% থাইরয়েড হরমোন থাকে হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন বাউন্ডেড, আর 1% থাকে হচ্ছে ফ্রিলি প্লাজমা প্রোটিন বাউন্ডেড। তো প্লাজমা প্রোটিনের মধ্যে কি আছে? প্লাজমা প্রোটিনের মধ্যে আছে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, তারপর আছে হচ্ছে থাইরয়েড বাইন্ডিং আমাদের অ্যালবুমিন, এবং থাইরয়েড বাইন্ডিং প্রি অ্যালবুমিন, এবং এরাই মূলত আসলে আমাদের এই প্লাজমার মধ্য দিয়ে আমাদেরকে থাইরয়েড হরমোন ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। তো তারপরে ট্রান্সপোর্ট তো হলো, টিস্যুর কাছাকাছি গেল, এখন থাইরয়েড হরমোন রিলিজ হবে কীভাবে? তো থাইরয়েড হরমোনের প্লাজমা প্রোটিনের প্রতি হাই অ্যাফিনিটি থাকে, খুবই অ্যাফিনিটি থাকে। তো এই যদি আমাদের একটা গ্লোবিউলিন হয়, তো এখানে আমরা জানি যে T4 এসে বাইন্ড করলো, এর সাথে গ্লোবিউলিনের প্রচুর অ্যাফিনিটি। তো এখন অ্যাফিনিটির কারণে আসলে থাইরয়েড হরমোন খুব স্লোলি রিলিজ হয়। তো নর্মালি দেখা যায় যে T4 হরমোনের হাফ লাইফ হচ্ছে 6 days, মানে 6 দিনের লাগে তার হচ্ছে অর্ধেক পরিমাণ কাজ করতে বা রিলিজ করতে। যেহেতু T3 আবার এই অ্যাফিনিটি একটু কম, এটার হচ্ছে হাফ লাইফ হচ্ছে 1 day, এটা একটু তাড়াতাড়ি কাজ করতে পারে। তারপরে আরেকটা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্লো অনসেট বা স্লো কীভাবে কাজ করে। তো স্লো অনসেট বোঝার জন্য আমাদের হচ্ছে একটা গ্রাফ দেখা লাগবে। তো গ্রাফটা যদি আঁকি, গ্রাফটা অনেকটা এরকম। তো এটা হচ্ছে ডেইস, হ্যাঁ। তো নর্মালি এটা বোঝাচ্ছে যে আসলে থাইরয়েড হরমোন যেহেতু আমাদের মেটাবলিক রেটকে বাড়ায়, আমরা সামনে আলোচনা করবো এটা। তো এখন আমরা যদি কোনো পেশেন্টকে লার্জ অ্যামাউন্ট অফ থাইরয়েড হরমোন ইনজেকশন করি, দেখা যায় যে সেটার কাজ 10 থেকে 20 দিন লেগে যায়, সেটা হচ্ছে একদম সবচেয়ে হাইলি কাজ করার জন্য, তারপর আস্তে আস্তে কমতে থাকে। তো আমরা বুঝলাম যে আসলে 10 থেকে 20 দিন তো অনেক সময়। তো এই কারণে আসলে আমাদের থাইরয়েড হরমোনের কাজ করতে অনেক সময় লাগে, এবং এই কারণেই বলা হয়েছে থাইরয়েড হরমোন এক স্লো অনসেট। তো এবার থাইরয়েড হরমোনের গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফাংশন, এবং সেটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট থাইরয়েড হরমোনের, যেটাই লাগবে ফাংশন। তো থাইরয়েড হরমোন কীভাবে কাজ করে? নর্মালি আমাদের হচ্ছে এই হচ্ছে একটা টার্গেট সেল, থাইরয়েড হরমোন বডির মোটামুটি অনেক সেলেই কাজ করে। তো এই হচ্ছে আমাদের টার্গেট সেল। তো টার্গেট সেলের মধ্যে এখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে, এবং ধরলাম এটা হচ্ছে T4, এটা হচ্ছে T3। আমরা জানি T4 তো ডিরেক্টলি কাজ করতে পারবো না, T3 হিসাবে কাজ করবে। T3 এরা সেলের ভিতরে ঢুকবে, থাইরয়েড হরমোনের ক্ষমতা আছে সেলের ভিতরে ঢোকার, এই যে ঢুকলো T3। এখন এই T3 আমাদের নিউক্লিয়াসের মধ্যে যাবে। তো নিউক্লিয়াসে ধরলাম এই জায়গায় হচ্ছে নিউক্লিয়াসের ডিএনএতে কাজ করে, স্পেশাল ডিএনএ সিকোয়েন্স আছে, ধরলাম হচ্ছে এই জায়গায় আমাদের সেই জিন সিকোয়েন্স। আর থাইরয়েডের রিসেপ্টর দেখতে অনেকটা এরকম, এটা হচ্ছে আমাদের সেই ইফেক্টর ডোমেইন, আর এটা হচ্ছে আমাদের লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেন, এবং এর সাথে আরেকটা রিসেপ্টর এক্সট্রা থাকে, সেটা হচ্ছে রেটিনয়েড এক্স রিসেপ্টর, RXR, এটা হচ্ছে RXR। তো রেটিনয়েড এক্স রিসেপ্টর, এবং এখানে আমাদের T3 বাইন্ড করে হচ্ছে লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেন, আর হচ্ছে RXR রেটিনয়েড এক্স রিসেপ্টর, এখানে রেটিনয়েড বাইন্ড করে। তো দুইটা বাইন্ড করার ফলে এবার এইখানে হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন অ্যাটাচড হবে। অ্যাটাচড হলে যেহেতু আমাদের হচ্ছে অ্যাটাচড হবে, ডিএনএকে অ্যাক্টিভেট করবে, তখন ট্রান্সক্রিপশনের মাধ্যমে কিছু mRNA প্রডিউসড হবে। এই mRNA পরে সাইটোপ্লাজমে আসবে, mRNA থেকে হচ্ছে প্রোটিন প্রডিউসড হবে বাই দ্য ট্রান্সলেশন। তো এই প্রোটিন কিছু কাজ করবে। তো প্রোটিনের সবচেয়ে হচ্ছে ইম্পর্ট্যান্ট যে কাজগুলো, প্রথম হচ্ছে প্রোটিন আমাদের গ্রোথে হেল্প করবে। প্রোটিন কী করবে? প্রোটিন হচ্ছে আমাদের
গ্রোথে হেল্প করবে। গ্রোথের পাশাপাশি যেটা হেল্প করবে সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট, এটা হেল্প করবে। এবং এটা হার্টের অনেক কিছু করবে। হার্টের আমাদের প্রথম যেই কাজটা করবে সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দিবে, আমাদের মানে ব্লাড ফ্লো বাড়িয়ে দিবে, টোটাল ব্লাড ফ্লো। তারপরে হচ্ছে আমাদের হার্ট রেটকে বাড়িয়ে দিবে, তারপরে হচ্ছে হার্ট স্ট্রেংথকে বাড়িয়ে দিবে, তারপর হচ্ছে আমাদের রেসপিরেটরি রেটকেও বাড়িয়ে দিবে। আর হচ্ছে আরেকটা যে কাজটা করবে সেটা হচ্ছে মেটাবলিজমে হেল্প করবে। তো মেটাবলিজমে কীভাবে হেল্প করবে দেখ, মেটাবলিজমে হচ্ছে আমাদের প্রথম যেই কাজটা থাইরয়েড করবে সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএসের ক্ষমতা বাড়াই দিবে। তো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, তো এখন সোডিয়াম পটাশিয়াম এটিপিএসের ক্ষমতা যেহেতু বাড়াচ্ছে, তার মানে কি সেলে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের এটিপি লস হচ্ছে বা এটিপি দরকার আছে আমাদের, কারণ এটিপি তো খরচ হচ্ছে। তো এটিপি যখন খরচ হবে তখন আসলে মাইটোকন্ড্রিয়ার উপর চাপ পড়ে যাবে, কারণ মাইটোকন্ড্রিয়ার আমাদের হচ্ছে এটিপির প্রোডাকশন করে। তো এখন যেহেতু মাইটোকন্ড্রিয়ার উপর চাপ পড়ে যাবে, মাইটোকন্ড্রিয়ার সাইজে বড় হবে, নাম্বারে বড় হবে, সব কিছুই বড় হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যেহেতু আমার মাইটোকন্ড্রিয়া প্রচুর কাজ করতেছে, মেটাবলিজম প্রচুর হচ্ছে, তাহলে O2 বা অক্সিজেন হচ্ছে আমাদের ডিমান্ড বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে এটা গ্লুকোনিওজেনেসিসকে বাড়াবে, গ্লুকোনিওজেনেসিস, কারণ আমাদের হচ্ছে শক্তি তো দরকার, শক্তি দিব কীভাবে। তারপর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ, লাইপোলাইসিস, প্রোটিন সিনথেসিসকে বাড়াবে, বিএমআরকে বাড়াবে, ঠিক আছে। তো এবার থাইরয়েড হরমোনের কিছু এফেক্ট আমরা দেখব। তো নর্মালি প্রথমেই থাইরয়েড হরমোনের ফাংশনের মধ্যে আমাদের যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের সবার প্রথমে এই সেলুলার মেটাবলিক অ্যাক্টিভিটি। থাইরয়েড হরমোন আমাদের T3 T4, এটা হচ্ছে আমাদের বিএমআর বা সেলুলার মেটাবলিক রেট বা বেজাল মেটাবলিক রেট দেয় বলে এটা 60 to 100% বাড়িয়ে দেয়। তারপরে মাইটোকন্ড্রিয়া বাড়ায়, সেটা তো বললাম যে আসলে থাইরয়েড হরমোন যখন কাজ করে তখন আসলে আমাদের মাইটোকন্ড্রিয়া, যেহেতু প্রচুর এটিপি প্রোডাকশন দরকার, তখন আসলে মাইটোকন্ড্রিয়ার উপর প্রেশার পড়ে যায় এবং মাইটোকন্ড্রিয়ার নাম্বার বেড়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে যেহেতু আমার এটিপি প্রচুর খরচ করা দরকার, তো এই কারণে আমার সেলগুলো যেহেতু আমাদের হাইপার অ্যাক্টিভ, তো এই কারণে আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপিএস বা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে আমাদের অনেক বেড়ে যায়, ঠিক আছে, বা এটা কাজ ক্ষমতা বেড়ে যায়। তারপর হচ্ছে এফেক্ট অফ থাইরয়েড হরমোন অন গ্রোথ, তো এটা খুব মজার। তো নর্মালি যেই সব পেশেন্টের হাইপার থাইরয়েডিজম আছে, হাইপার থাইরয়েডিজম আছে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব তাড়াতাড়ি গ্রো করে, মানে সেই সব বাচ্চারা খুব তাড়াতাড়ি গ্রো করে। বাট দেখা যায় একটা সার্টেন সময় পর তাদের আসলে ওই যে বোনের যে এপিফাইসিস আছে এটা খুব তাড়াতাড়ি ক্লোজ করে যায় এবং এটা আসলে তখন মানে গ্রোথ আবার আস্তে আস্তে কমে যায়। আবার যাদের হাইপোথাইরয়েডিজম আছে তো তারাও আসলে খুব স্লো, মানে তারা আসলে খুব বেশি গ্রো করতে পারে না। তো এই কারণে হাইপার থাইরয়েডিজম হোক বা হাইপোথাইরয়েডিজম হোক, দুই জায়গায় আসলে দেখা যায় যে আসলে পেশেন্ট খাটো হয়। তারপরে হচ্ছে এফেক্ট অফ থাইরয়েড হরমোন অন স্পেসিফিক বডি ফাংশন। তো প্রথম যেই ফাংশন সেটা হচ্ছে থাইরয়েড হরমোন হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম, এটাকে হচ্ছে স্টিমুলেশন দেয়, মানে গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, এগুলোই হচ্ছে আমাদের এনহান্সড করে, কারণ আমার তো যেহেতু শক্তি দরকার আর গ্লুকোজ তো ব্রেকডাউন করা দরকার। মানে থাইরয়েড হচ্ছে একটা ক্যাটাবলিক হরমোনের মতো কাজ করে। ফ্যাট মেটাবলিজম, এটা লাইপোলাইসিসে কাজ করে আমাদের হচ্ছে প্লাজমা থেকে, এটা গুরুত্বপূর্ণ, আমাদের হচ্ছে প্লাজমায় থেকে ট্রাইগ্লিসারাইড, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কোলেস্টেরল, তারপর হচ্ছে আমাদের এই কোলেস্টেরল আবার ফসফোলিপিড, এগুলো হচ্ছে ব্রেকডাউন করে। তবে যেহেতু এগুলো ব্রেকডাউন করতেছে তখন কি ফ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের প্লাজমায় বেড়ে যায় থাইরয়েড হরমোনে, ঠিক আছে। তো তারপর হচ্ছে প্লাজমা অ্যান্ড লিভার ফ্যাটের কাজ। তো থাইরয়েড হরমোন আমাদের প্লাজমা থেকে ফ্যাট এনে সেটা লিভারে সঞ্চয় করে, ঠিক আছে। মানে প্লাজমায় আমাদের কোলেস্টেরল বলি, ট্রাইগ্লিসারাইড বলি, তারপরে হচ্ছে আমাদের ফসফোলিপিড বলি, সব কিছুই প্লাজমায় আমাদের রিডিউস করে। তো প্লাজমা, ফসফোলিপিড, কোলেস্টেরল, তারপর হচ্ছে টিজি, সব কিছু আমাদের রিডিউস করে। বাট ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যাবে কারণ আমাদের যেহেতু ক্যাটাবলিজম অফ ফ্যাট বেড়ে গেছে। এবং রিডিউস করার কারণে আসলে এক্সেসিভ থাইরয়েড আমাদের হচ্ছে এই অ্যাথেরোস্ক্লেরোসিস এর হচ্ছে আমাদের সম্ভাবনাটাকে কমিয়ে দেয়। বাট থাইরয়েড হরমোন যখন কম হয় তখন কিন্তু উল্টা কাজ ঘটবে, মানে পেরিফেরাল টিস্যু থেকে ওইভাবে আমাদের আসলে কোলেস্ট্রল যাবে না বা হচ্ছে ফসফোলিপিড যাবে না, যে কারণে দেখা যায় যারা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট তাদের কিন্তু মারাত্মক একটা ঝুঁকি থাকে যে তারা আসলে অ্যাথেরোস্ক্লেরোসিসে মানে হচ্ছে ভুগবে। তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট ফর ভিটামিন। তো নর্মালি
থাইরয়েড হরমোন আমাদের ভিটামিনের রিকোয়ারমেন্ট বেড়ে দেয়, কারণ হচ্ছে আমাদের হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে। আর মেটাবলিক অ্যাক্টিভিটি চালানোর জন্য, যেমন মাইটোকন্ড্রিয়ার কথা যদি বলি, ওই যে রেসপিরেটরি চেইন চালানোর জন্য কিন্তু আমাদের ভিটামিন দরকার। তো ভিটামিনের রিকোয়ারমেন্ট ইনক্রিজড। তারপরে হচ্ছে বিএমআর বেড়ে যায় আমাদের, এটা তো বললামই যে আসলে। তারপরে থাইরয়েড যেহেতু আমার একটা ক্যাটাবলিক হরমোন, আমরা যদি পেশেন্টকে ঠিকমতো খাবার না দিই, বাট আমার তো বিএমআর বেড়ে গেছে, মেটাবলিক রেট বেড়ে গেছে, তো বডির কার্বোহাইড্রেট, ফুয়েল সব আমাদের হচ্ছে ইউজ হয়ে যাচ্ছে। তো এই কারণে আমাদের বডি ওয়েট কমে যায়। তবে দেখা যায় যারা হাইপার থাইরয়েডিজমের মানে হাইপার থাইরয়েড পেশেন্টরা হচ্ছে বডি ওয়েট কম থাকে, বাট যাদের হচ্ছে হাইপার থাইরয়েডিজম আছে তারা আসলে ওইভাবে তাদের প্রচুর ক্ষুধা লাগে এবং এই কারণে আসলে ওইভাবে বডি ওয়েট কমে না। তারপরে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ব্লাড ফ্লো। আমাদের যেহেতু মেটাবলিক রেট বেড়ে গিয়েছে, তো আমাদের ব্লাড ফ্লো তো বাড়ানো লাগবে। ব্লাড ফ্লো ছাড়া তো আর মেটাবলিক রেট সম্ভব না। তো ব্লাড ফ্লো হচ্ছে আমাদের ইনক্রিজড। তারপর হচ্ছে ব্লাড ফ্লো যখন ইনক্রিজ, তার মানে কি কার্ডিয়াক আউটপুটও আমাদের ইনক্রিজড। তো এবার কার্ডিয়াক আউটপুট যখন ইনক্রিজড, আমরা যে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল থেকে পড়ছি, আমাদের হার্ট রেটও ইনক্রিজড হয়ে যাবে। এবং এই কারণে দেখা যায় যে আসলে মানে হার্ট রেট যখন বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় পৌঁছায় যে আসলে অনেক সময় দেখা যায় হাইপার থাইরয়েডিজমের পেশেন্টরা আসলে হার্ট ফেলিওরে ভুগে। ইভেন হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের আবার হার্ট রেট কমে এবং কমতে কমতে এমন অবস্থায় পৌঁছায় তখন তারাও হার্ট ফেলিওরে বসে যেতে পারে। তারপর হচ্ছে ইনক্রিজ হার্ট স্ট্রেংথ। যেহেতু আমার প্রচুর পরিমাণ ব্লাড পাম্প করা লাগছে, তো আসলে হার্ট হচ্ছে আমাদের হার্টের স্ট্রেংথ বেড়ে যাবে। তারপর হচ্ছে আর্টারিয়াল প্রেশার, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো নর্মালি যেহেতু আমরা জানি আর্টারিয়াল প্রেশার মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, তো এখন যেহেতু আমার কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, তো কার্ডিয়াক আউটপুট যেহেতু বাড়তেছে, এখন কার্ডিয়াক আউটপুটের উপর সিস্টোলিক ব্লাড প্রেশার ডিপেন্ড করে। তো এখন কার্ডিয়াক আউটপুট যখন বাড়তেছে, তাহলে কি আমার সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। কিন্তু আমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আবার এই ক্ষেত্রে কমে যাবে, কারণ আমার প্রচুর ব্লাড ফ্লো, আমার রেজিস্ট্যান্স কমাইতে হবে। তো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যখন কমাইতে হবে, এখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে আমার মেনটেন করে। তো এই কারণে টোটাল ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তখন আবার কমে যাবে। ঠিক আছে, তো সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে ইনক্রিজ করবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে কমে যাবে। তো নর্মালি আমরা জানি যে ব্লাড প্রেশার হচ্ছে 120 সিস্টোলিক, আর হচ্ছে 80 হচ্ছে আমার ডায়াস্টোলিক। তো তখন দেখা যাবে যে 160 ভাগ হচ্ছে 60 এরকম হয়ে যাবে, যে সিস্টোলিক বেড়ে গেছে, ডায়াস্টোলিক কমে গেছে। এবং এই কারণে দেখা যায় তখন মানে এই হাইপার থাইরয়েডিজমের সময় যে মেন প্রেশার সমানই থাকে, বাট হচ্ছে আমাদের পালস প্রেশার বেড়ে যায়। ঠিক আছে, তো তারপর হচ্ছে রেসপিরেশন। আমার যেহেতু প্রচুর পরিমাণে অক্সিজেন কনজামশন হচ্ছে, তার মানে কি প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ইউজ হচ্ছে, মানে O2 কনজামশন হচ্ছে প্রচুর। তো এই কারণে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এখন কার্বন ডাইঅক্সাইড তো মেজর স্টিমুলাস ফর রেসপিরেটরি সেন্টার, তো এই কারণে এটা হচ্ছে রেসপিরেশন রেট বাড়াই দিবে। তারপর হচ্ছে ইনক্রিজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি। তো সাধারণত আমার যেহেতু সব সেলেরই কার্যক্ষমতা বাড়ে, ওটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের মোটিলিটিও বাড়াবে। তো যখন আমরা খুব তাড়াতাড়ি খাবার, তখন থাইরয়েড হরমোন যখন বেশি হবে, তো তাড়াতাড়ি খাবার ডাইজেস্ট করার বা মানে আমার অ্যাবজর্পশন করার বা মেটাবলিজমের জন্য হেল্প করবে। তো এখন যখন হচ্ছে আমাদের এক্সেসিভ থাইরয়েড হরমোন হবে, এক্সেসিভ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি হবে, তো দেখা যায় যে এখানে যদি খাবার থাকে, এই খাবার হচ্ছে সব আমাদের ঠিকভাবে অ্যাবজর্পশন হতে পারবে না, কারণ মোটিলিটি এত বেশি যে আসলে খাবার থাকার টাইমই পাবে না গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে বা হচ্ছে গাট টিউবের মধ্যে। তো খাবার যখন থাকার টাইমই পাবে না, তো তখন দেখা যায় যে আসলে যারা হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট, তাদের হচ্ছে আমাদের এই ঘটে আর কি, ওটাকে কী বলে, হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট, তারা হচ্ছে ডায়রিয়ায় ভোগে। ঠিক আছে, কারণ খুব তাড়াতাড়ি যেহেতু আমার খাবারগুলো ডাইজেস্ট হয়ে যাচ্ছে, পুরোপুরি ডাইজেস্ট হতে পারে না এবং আলটিমেটলি ডায়রিয়া হয়। তারপরে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এফেক্ট। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। থাইরয়েড হরমোন এক্সেসিভ কাজ করা মানে সব কিছুই হাইপার অ্যাক্টিভ, তো নার্ভ সিস্টেমও হাইপার অ্যাক্টিভ। তো দেখা যায় যে তোমার হচ্ছে থাইরয়েড হরমোন যখন বাড়ে, তো তখন হচ্ছে আমাদের এই হাইপার থাইরয়েডিজম হচ্ছে আমাদের খুব এক্সাইটেড, মানে পেশেন্ট হচ্ছে খুব এক্সাইটেড থাকে, খুব লাড়াচাড়া করে, পেশেন্টের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খুব সমস্যা হওয়ার কারণে পেশেন্ট ঘুমাইতে পারে না ঠিকভাবে। এবং আলটিমেটলি আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে প্যারানোইয়া বা মিসট্রাস্ট, মানুষকে মিসট্রাস্ট করে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পুরো মানে খুবই হাইলি এক্সাইটেড, খুব নাড়াচাড়া করে। তারপর হচ্ছে মাসেল এক্সেসিভ থাইরয়েড হরমোন আমাদের হচ্ছে মাসেলকে এক্সেসিভ থাইরয়েড হরমোন হচ্ছে আমাদেরকে মাসেলকে হচ্ছে উইক করে দেয়, কারণ হচ্ছে আমরা জানি থাইরয়েড হরমোন প্রোটিন ক্যাটাবলিজমে হেল্প করে। এখন প্রোটিন যেহেতু ক্যাটাবলিজম হচ্ছে, এখন মাসেল তো প্রোটিন দিয়ে তৈরি, তো এই কারণে আমাদের প্রোটিন যেহেতু প্রচুর পরিমাণে ব্রেকডাউন হচ্ছে, আসলে মাসেল তখন উইক হয়ে যায়। তারপরে হচ্ছে মাসেল ট্রেমর।
ট্রেমর মানে হচ্ছে কাঁপাকাঁপি। তো নর্মালি থাইরয়েড হরমোন যখন বাড়ে আমরা জানি যে নার্ভ সেলের হাইপার অ্যাক্টিভিটি হয়ে যায়। তো নার্ভ সেল হাইপার অ্যাক্টিভিটি হওয়ার কারণে এটা মাসেলেও তো খুব সমস্যা তৈরি করে এবং খুব খিঁচুনি হয়। বাট এই ট্রেমরের সাথে আমাদের পার্কিনসনিজমের ট্রেমরের কিন্তু মিল নাই। তারপর হচ্ছে এফেক্ট অন স্লিপ। সাধারণত হাইপার থাইরয়েডিজম পেশেন্টরা যেহেতু নার্ভ সেল হাইপার এক্সাইটেড, তো এই কারণে দেখা যায় সারা সময় তারা হচ্ছে আমাদের এই সবসময় টায়ার্ড থাকে এবং ঘুমাইতে পারে না, মানে ঘুমাইতে খুবই কষ্ট হয়, কারণ নার্ভ সেল যেহেতু অ্যাক্টিভেট, তো নার্ভ সেল তো এটা কী বলে স্টিমুলেশন সবসময় দিতে থাকে, এই কারণে ঘুমাইতে পারে না। আর যারা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, যাদের থাইরয়েড হরমোন কম আছে, তাদের আবার ঘুম খুব ভালো হয়। তারপর হচ্ছে আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো নর্মালি দেখা যায় যে আমাদের যেহেতু থাইরয়েড হরমোন, এটা হচ্ছে একটা প্যাসিভ রিয়াকশনের মতো, যে থাইরয়েড হরমোন যেহেতু আমাদের গ্লুকোজ মেটাবলিজম বাড়ায়। তো এখন আমরা জানি যে গ্লুকোজ মেটাবলিজম যখন বাড়ায় ইনসুলিন সিক্রেশন বাড়ে। তো এটা আসলে প্যানক্রিয়াসের উপর কাজ করে ইনসুলিন সিক্রেশন বাড়াইতে পারে। তারপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস, থাইরয়েড হরমোন ডিরেক্টলি অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করতে পারে। যদি থাইরয়েড হরমোন বাড়ে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিকে সাপ্রেস করে, এবং অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যেই হরমোন রিলিজ হয়, সব হরমোন হচ্ছে আমাদের এই রিলিজ হওয়া কমে যায়, ঠিক আছে। আবার উল্টাও যদি হয়, থাইরয়েড হরমোন যখন কমে যায়, অ্যান্টেরিয়র পিটুইটারিকে আমাদের হচ্ছে আবার অ্যাক্টিভেট করে। তো সবার লাস্টে যেটা হবে সেক্সুয়াল ফাংশন। তো সেক্সুয়াল ফাংশন কি, নর্মালি আমরা জানি হচ্ছে আমাদের T3 অথবা T4 এটা যখন কমে যায়, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিকে আমাদের হচ্ছে সাপ্রেস না, এটাকে হাইপার অ্যাক্টিভ করবে বা অ্যাক্টিভেট করবে। তো অ্যান্টেরিয়র পিটুইটারিকে যখন অ্যাক্টিভেট করবে, তখন আসলে আমাদের এক্সেসিভ মানে যে কোনো হরমোনে আমাদের এক্সেসিভ সিক্রেশন হবে। তো এরকমই একটা হরমোন হতে পারে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা লুটিনেজিং হরমোন, এইগুলো এক্সেসিভ সিক্রেশন হবে। এবং এই কারণে যাদের হাইপোথাইরয়েড আছে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে মেনোরহেজিয়া আর হচ্ছে পলিমেনোরিয়া দেখতে পাবো। তো মেনোরহেজিয়া মানে হচ্ছে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং, আর পলিমেনোরিয়া হচ্ছে ঘন ঘন আমাদের হচ্ছে মেনস্ট্রুয়েশন। আবার উল্টা যদি দেখি, থাইরয়েড হরমোন যখন বেড়ে যায়, তখন এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিকে আমাদের হচ্ছে সাপ্রেস করে। তো এই কারণে এখন দেখা যায় থাইরয়েড হরমোন যেহেতু অ্যান্টেরিয়র পিটুইটারিকে সাপ্রেস করছে, তো এখন তো আমাদের হচ্ছে সেক্সুয়াল হরমোনের লেভেল কমে যাবে। তো তখন হচ্ছে আবার অলিগোমেনোরিয়া অথবা অ্যামেনোরিয়াও হয়ে যায়। তো আরেকটা জিনিস, থাইরয়েড হরমোন কমলে হচ্ছে ছেলেদের হচ্ছে লিবিডো কমে যাবে, মানে সেক্সুয়াল ইচ্ছা কমে যাবে। তো এই ছিল মোটামুটি থাইরয়েড হরমোনের ফাংশন সম্পর্কে। তো নেক্সট ক্লাসে আমরা থাইরয়েড হরমোন নিয়ে আরও আলোচনা করব। তো সেই পর্যন্ত গুড বাই।